সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের ব্যবহারিক ক্লাসে। আজকে পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আয়োজিত এই ব্যবহারিক ক্লাসে আমরা প্রথমেই দেখে নেব আমরা এই সংক্রান্ত সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ সর্বশেষ অনলাইন লেকচারে আমরা কি শিখেছিলাম। তোমাদের গত ক্লাসে শেখানো হয়েছিল ট্রান্সফরমারের গঠন এবং ব্যবহার, তোমরা শিখেছিলে রোধকের গঠন এবং ব্যবহার, তোমরা শিখেছিলে পরিবর্তনশীল রোধ কিভাবে ব্যবহার করতে হয়, তোমরা ধারক এবং আবেশক সম্পর্কে জেনেছিলে, তড়িৎ উৎস, সংযোগ তার এবং চাবির গুরুত্ব জেনেছিলে, সিগন্যাল জেনারেটর কিভাবে ব্যবহার করতে হয় সেটি শিখেছিলে এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যে ব্যবহারিক ক্লাসে আমরা কিভাবে লেখচিত্র অঙ্কন করব সেটি তোমরা এর আগের অনলাইন ক্লাসটিতে শিখেছিলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন একটি অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান ব্যবহারিক বিষয়ের উপরে। প্রথমেই আমরা জেনে নেব হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার সম্পর্কে। তোমরা এর আগে দিন জেনে এসছো এই বিষয়ের প্রথম যে অনলাইন লেকচার হয়েছিল সেখানে গ্যালভানোমিটারের বিভিন্ন রকম প্রকারভেদ তোমরা জেনে এসছো, তার গঠন তোমরা জেনে এসছো। আজকে আমরা একটি বাস্তব গ্যালভানোমিটার অর্থাৎ ব্যালিস্টিক গ্যালভানোমিটার নিয়ে আলোচনা করব। এখানে তোমরা হচ্ছে ছবিতে একটি ব্যালিস্টিক গ্যালভানোমিটার দেখতে পাচ্ছ। তোমরা যারা পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ল্যাবরেটরিতে এসেছো তারা সবাই এই যন্ত্রটি দেখেছো। এটি সাধারণত আমরা জানলার পাশে একটি স্থায়ী তাক বানানো আছে, টেবিলে এটি সাধারণত রাখা হয় না, যাতে এটি হচ্ছে কোনো তোমাদের স্পর্শে বা টেবিল ধাক্কা খেয়ে যাতে এটি নড়াচড়া না করে, এটি যেন স্থিরভাবে বসে থাকে, সে কারণে এটিকে সবসময় একটি স্থায়ী পাটাতনের উপর রাখা হয়ে থাকে। এখন এর ভেতরে যা যা আছে তার গঠনটি হচ্ছে অনেকটা এরকম। এখানে এই অংশগুলো আমরা প্রথমে একটু চিনে নেব। এই যে এখানে এটি হচ্ছে একটি ঝুলন্ত তার, যেটি একটি শক্ত কাঠামোর সাথে আটকানো আছে। সেই ঝুলন্ত তারের সাথে আবদ্ধ অবস্থায় এখানে একটি আয়না লাগানো আছে। আয়নার পরে এই তারের সাথে একটি চলকুণ্ডলী, অর্থাৎ এই কুণ্ডলীটি হচ্ছে আমাদের মূল কুণ্ডলী, যা আমরা বাইরের সার্কিটের সাথে সংযুক্ত করি এবং এর মধ্যে দিয়ে বাইরের সার্কিটের একটি তড়িতের একটি অংশ প্রবাহিত হয়, ফলে এই কুণ্ডলীটি গতিপ্রাপ্ত হয়। এর ভেতরে একটি অংশ এটি কুণ্ডলীর সাথে সংযুক্ত নয়, আলাদাভাবে এখানে একটি লৌহমজ্জা রাখা আছে। লৌহমজ্জা মাঝখানে একটি কুণ্ডলীর মাঝখানে রাখলে আবেশের ক্ষেত্রে কি পরিবর্তন হয় বা কি সুবিধা পায় সেটি তোমরা তাত্ত্বিক ক্লাসে জেনে এসছো। এরপরে এর দুই পাশে তোমরা দেখতে পাচ্ছ স্থায়ী চুম্বকের দুটি মেরু, এই যে এটি হচ্ছে দক্ষিণ মেরু এবং এটি হচ্ছে উত্তর মেরু। এটি হচ্ছে ঠিক এই চলকুণ্ডলীর দুই পাশে যেভাবে রাখার কথা ছিল সেভাবে রাখা আছে এবং এখানে সবশেষে একটি প্রতিবর্তী স্প্রিং রাখা আছে। যদি স্প্রিংটি না থাকতো সেক্ষেত্রে এটি ঘুরতেই থাকতো। স্প্রিংটিকে লাগানো হয় এই কারণে যাতে তোমাদের প্রয়োজন শেষ হয়ে গেলে, অর্থাৎ এর উপরে যে টর্কটি উৎপন্ন হবে তড়িৎ এবং চৌম্বক বলের পারস্পরিক ক্রিয়ায়, সেটির প্রত্যাহার করা হলে এই স্প্রিং এর বলে সেটি আবার আগের অবস্থানে ফিরে আসে। এই যে এখানে তোমরা অল্প একটু এখানে মনে হয় দেখতে পাচ্ছ, এখানে এই যে একটি গোল বস্তু ছোট্ট, এটি হচ্ছে আমাদের এই আয়নাটি এবং তার আশেপাশে বাকি অংশটি ঢাকা থাকে, কিন্তু তার ভেতরে আসলে তোমরা এই অংশটি দেখতে পাবে। এই যে এখানে সম্ভবত একটি চুম্বকের মেরু দেখা যাচ্ছে এবং এর নিচে একটি অংশে এর একটি কুণ্ডলী রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে শিখলে যে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের ভেতরে আসলে কি কি থাকে, এর গঠনটি কেমন। এরপরে আমরা এবার শিখবো হচ্ছে বাতি এবং স্কেল ব্যবস্থা সম্পর্কে। তোমাদের আগের যেই অংশটি কেবলই দেখে আসলে, সেটি দেখে তোমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে যে এর আগে আমরা গ্যালভানোমিটারের সরাসরি কাঁটা দেখেছি, যে এই কাঁটাটি বিক্ষেপী কাঁটা, অর্থাৎ কাঁটার নড়াচড়া দেখে আমরা তড়িতের উপস্থিতি নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে এর সাথে আবার প্রথমেই ব্যালিস্টিক গ্যালভানোমিটার দেখে মনে দুটি প্রশ্ন জাগে, যে এখানে হচ্ছে কাঁটাটি কোথায়, এবং আরেকটি প্রশ্ন জাগে যে এখানে আয়না কেন দেয়া হয়েছে। এখানে আয়না দেওয়া হয়েছে এই কারণে, দেখো এখান থেকে যদি তোমরা এটি একটি আলোক উৎস, এখানে একটি আয়না, এখানে একটি স্কেল রাখা, এটি হচ্ছে বাতি বা আলোক উৎস। এখন তুমি যদি আলোক উৎস থেকে এই বরাবর একটি আলোক রশ্মি আয়নার উপরে ফেলো এবং সেই আয়নাটি যদি নড়াচড়া করে, এই যে এখানে দেখো ছবি অনুসারে আয়নাটি হচ্ছে থিটা ডিগ্রি কোণে ঘুরে গিয়েছে। এটি তোমরা আলোক বিজ্ঞানে পড়ে এসছো যে কোনো একটি দর্পণ, এখানে অবশ্যই দর্পণটি সমতল দর্পণ, কোনো একটি সমতল দর্পণ যদি থিটা কোণে ঘুরে যায়
সেক্ষেত্রে প্রতিফলিত যে রশ্মি, সেই রশ্মিটি তার আয়নার ঠিক দ্বিগুণ কোণে অর্থাৎ 2θ কোণে সরে যায়, 2θ কোণে সেটি ঘুরে যায়। এখন এই যে এই আয়না এবং স্কেলের মধ্যে যদি পর্যাপ্ত দূরত্ব থাকে, তখন তোমরা দেখতে পাবে যে আয়নাটি যদি খুব অল্প একটুও ঘোরে, এই যে এই আলোক রশ্মি যেখানে এসে পড়লো, অর্থাৎ এই যে প্রতিফলিত আলোক রশ্মিটি যেখানে এসে পড়লো, এর অবস্থানটি কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে। এই যে আয়না যখন স্বাভাবিক অবস্থানে ছিল, প্রতিফলিত আলোটি ঠিক সরাসরি এখানে এসে পড়বার কথা ছিল। যখন আয়না অল্প একটু ঘুরে যাচ্ছে, তুমি যদি আয়না থেকে খুব কাছাকাছি থাকো, এই সরণটি খুব কম। তুমি আয়না থেকে অনেক দূরে আসো, এই সরণটি আগের থেকে বেড়ে গিয়েছে। তুমি আয়না থেকে আরো দূরে আসো, এই সরণটি আরো বেড়ে গিয়েছে। অবশ্যই এই সরণটি আসলে একটি গলীয় চাপ বরাবর বা একটি বৃত্তাকার পথ বরাবর যাওয়ার কথা। এখন আমরা যদি এটি পর্যাপ্ত দূরে রাখি এবং আমাদের এই কোণের মানটি যদি খুবই ছোট হয়, সেক্ষেত্রে আমরা এটিকে কার্যত এই বৃত্তচাপটি এবং স্কেল বরাবর অবস্থিত যে একটি রৈখিক দূরত্ব, তাকে প্রায় একই বলে ধরে নিতে পারি। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমাদের একটি পর্যাপ্ত দূরত্ব বজায় রাখতে হবে। আমরা সাধারণত অল্প একটু কয়েক সেন্টিমিটার যদি সরণ চেয়ে থাকি, সেটির জন্য আমরা সাধারণত অন্তত 1 মিটার কিংবা আরও দূরে এই স্কেলটি রেখে থাকি, এবং আমরা স্কেলটি এমন কাজের শুরুতেই এমন দূরত্বে সেট করে নিই, এমন দূরত্বে অবস্থিত করে নিই, যাতে আমাদের সর্বোচ্চ যে বিস্তার সেটি অবশ্যই স্কেলের সীমার ভেতরে থাকে। তাহলে তোমরা বুঝলে হচ্ছে বাতি এবং স্কেল ব্যবস্থার সাহায্যে আমরা খুব সূক্ষ্মভাবে এই কোণটি হয়তো খুবই ছোট, এখানে যদি খুবই ছোট কোনো হয়, এখানে কিন্তু একটি বড় পর্যবেক্ষণযোগ্য সরণ সে প্রদর্শন করবে। এই কারণে আমরা বাতি এবং স্কেল ব্যবস্থা ব্যবহার করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখে নেব যে বাতি এবং স্কেল ব্যবস্থাটি বাস্তবে অর্থাৎ ব্যবহারিক ক্ষেত্রে দেখতে কেমন। এই যে এটি হচ্ছে একটি বাতি এবং স্কেল ব্যবস্থার ত্রিমাত্রিক চিত্র। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে এই আয়নাটি আছে, এটি হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের চলকুণ্ডলী, এটি হচ্ছে তার লৌহমজ্জা, এটি হচ্ছে স্থায়ী চুম্বক ক্ষেত্রটি, এবং এখানে হচ্ছে একটি বাতি এবং লেন্স দেওয়া হয়েছে যাতে বাতিটি ঠিক এভাবে সরল রৈখিকভাবে নির্দিষ্ট দিকে গমন করে। এবং এখানে যা যা আছে, এই যে এখানে একটি স্কেল রাখা হয়েছে, এটিকে আমরা বলছি অর্ধস্বচ্ছ স্কেল, কারণ আলো যখন এখান থেকে প্রতিফলিত হবে, এই আলোক বিন্দুটি আমরা যেন পেছন থেকে অর্থাৎ এদিক থেকে দেখতে পাই, সে কারণে এখানে একটি অর্ধস্বচ্ছ স্কেল রাখা হয়। এবং এই যে আলো যেখানে প্রতিফলিত হলো, সেখানে একটি প্রতিফলিত আলোক বিন্দু স্কেল বরাবর চলাচল করে থাকে। এটি আলোক বিন্দু যেখানে অবস্থান করে, সেটিকে আমরা পাঠ হিসাবে গ্রহণ করি। এখানে আমরা যখন বাতিটি জ্বালাবো, তখন এই যে এখান দিয়ে একটি আলোক রশ্মি যাবে এই পথে, এবং এখান থেকে সেটি আবার প্রতিফলিত হয়ে এই পথে এখানে এসে পড়বে, ফলে এখানে একটি আলোক বিন্দু দেখা যাবে। এখন এই আয়নাটি যদি নড়াচড়া করে, এই আয়নাটি যদি গতিশীল হয়, অর্থাৎ এই যে চলকুণ্ডলীটি যখনই কোনো একটি তড়িতের উপস্থিতির কারণে চলকুণ্ডলীটি যখনই ঘূর্ণনের চেষ্টা করবে, তার সাথে একই তারে সংযুক্ত এই আয়নাটিও ঘুরে যেতে চেষ্টা করবে, এবং আয়নাটি যখনই ঘুরে যাবে, তখন এই যে এই প্রতিফলিত যে আলোক রশ্মি সেটিও ঘুরে যাবে। ফলাফল হিসাবে এই যে প্রতিফলিত যে আলোক বিন্দু, সেটি স্কেল বরাবর তার অবস্থান পরিবর্তন করবে। এটি আয়নার ঘূর্ণনের পরিমাণ যত বেশি হবে, এই প্রতিফলিত আলোক বিন্দুটিও মূল বিন্দু থেকে তত বেশি দূরে সরে যাবে। এখানে প্রথমে বলে রাখা ভালো যে আমরা অবশ্যই কাজ শুরুর আগে এমনভাবে পুরো সেটআপটিকে সেট করে নেব যেন অবশ্যই প্রতিফলিত আলোক বিন্দুটি স্কেলের ঠিক মাঝ বরাবর, অর্থাৎ স্কেলে যেখানে শূন্য দাগাঙ্কিত আছে, স্কেলের যে মূল বিন্দু ঠিক সেই বরাবর অবস্থান করে। এবং আমরা এটিও দেখে নেব যে আমরা যেই সীমার মধ্যে কাজ করতে চাই, সেই সীমার মধ্যে যেন অবশ্যই সর্বোচ্চ বিস্তারটি অবশ্যই এই স্কেলের সীমার ভেতরেই থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাতি এবং স্কেল ব্যবস্থা সম্পর্কে জানলে। এবার আমরা দেখে নেব যে বাতি ও স্কেল ব্যবস্থা বাস্তবে দেখতে কেমন। এই যে এটি হচ্ছে, তোমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ল্যাবে যারা এসছো, তারা অনেকেই টেবিলের উপরে রাখা এই যন্ত্রটি দেখেছো। এই যে এটি হচ্ছে আমাদের একটু আগের চিত্রে দেখানো স্কেল, এটি হচ্ছে অর্ধস্বচ্ছ স্কেল, আর এই যে এটি হচ্ছে আমাদের বাতি। অর্থাৎ এই যে এর ভেতরে একটি বাতি আছে এবং লেন্সের মাধ্যমে এমনভাবে এটিকে ফোকাস করা হয় যাতে এখান থেকে ঠিক একটি আলোক রশ্মি সামনে রাখা ব্যালিস্টিক গ্যালভানোমিটারের দর্পণে প্রতিফলিত হয়, আবার এই
স্কেলের উপরে এসে পড়ে। এটি নিয়ন্ত্রণ করার জন্য এটিকে বিভিন্ন দিকে ঘুরানো এবং নড়ানো যায়। আর এই প্রতিফলিত আলোটি যেমন দেখতে, সেটি তোমরা এবার এই ছবিতে দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে আমাদের সেই অর্ধস্বচ্ছ স্কেলটি, এবং এই যে এখানে এটি হচ্ছে আমাদের প্রতিফলিত আলোক বিন্দুটি। এখন বাস্তবে আমরা যেটি দেখতে পাই, আমরা যখন ব্যালিস্টিক গ্যালভানোমিটার যখন চালু রাখি, অর্থাৎ এটি যখন অন করা হয়, সেক্ষেত্রে গ্যালভানোমিটারে কোনো একটি বিক্ষেপ দেখা দিলে গ্যালভানোমিটারের চলকুণ্ডলটি যখন স্মরণপ্রাপ্ত হয়, অর্থাৎ গতিপ্রাপ্ত হয়, তার সাথে সংযুক্ত যে সমতল দর্পণ সেটিও গতিশীল হয়, এবং সেটি গতিশীল হওয়ার ফলাফল হিসাবে এই যে প্রতিফলিত আলোক বিন্দুটি সেটি এই স্কেল বরাবর নড়াচড়া করে, স্কেল বরাবর গতিশীল হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্কেলের উপরে অনেকগুলো দাগ কাটা আছে, সেই দাগ থেকে আমরা তার আদি অবস্থান এবং সর্বশেষ অবস্থানের পার্থক্য নির্ণয় করে পরিমাপ করতে পারি যে এই আলোক বিন্দুটির সরণ কত দূরে হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে বাতি এবং স্কেল ব্যবস্থা সম্পর্কে জানলে। এবারে আমরা জানবো হচ্ছে দমিত কম্পন বা ড্যাম্পড অসিলেশন সম্পর্কে। ড্যাম্পড অসিলেশন তোমাদের কাছে নতুন কোনো ধারণা নয়, এটি তোমরা একাধিকবার পড়ে এসেছো। এটি তোমরা তরঙ্গের সংক্রান্ত ক্লাস যখন করে এসছো তখন একবার শিখেছো, আবার তোমরা তড়িৎ এবং চুম্বক সংক্রান্ত যে কোর্স যেটি তোমরা এই বর্ষে পড়ছো সেখানেও তোমরা পড়ে এসেছো। দমিত কম্পন বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা যদি একেবারে স্বাভাবিক কম্পনের কথা বলি, ধরো এখানে একটি বিশেষ সেট আপ নিয়ে আমরা কথা বলছি। এখানে একটি দৃঢ় কাঠামো আছে, এই দৃঢ় কাঠামোর সাথে একটি স্প্রিং আটকানো আছে। স্প্রিংয়ের এক মাথা হচ্ছে এই দৃঢ় কাঠামোটিতে আবদ্ধ, আরেক মাথাটি মুক্ত, এবং এই প্রান্তে একটি ভরযুক্ত আছে। তোমরা সবাই জানো যে স্প্রিংয়ের সাথে এরকম একটি ভরযুক্ত করে ছেড়ে দিলে, এটিকে যদি আমরা অল্প একটু টেনে ছেড়ে দিই, সেক্ষেত্রে এই স্প্রিংটি, এই স্প্রিংয়ের প্রত্যয়নী বলের কারণে এই যে ভরটি সেটি হচ্ছে একটি সরল ছন্দিত স্পন্দনে এরকম ওপর নিচে কম্পিত হতে থাকবে। এখন আমরা যদি এই ভরের সাথে এরকম একটি পাতের মতো অংশ যুক্ত করে দেই, সেক্ষেত্রে ভরটি যতবার এরকম কম্পিত হতে যাবে, সেটি আমরা ধরে নিচ্ছি যে প্রথম অবস্থায় আমরা এটি বাতাসের ভেতরে কম্পিত করছি। যদি আমরা এখানে বায়ুশূন্য কোনো স্থানে কম্পনটি সম্পন্ন করতে পারতাম, অর্থাৎ আমরা যদি ভ্যাকুয়ামের ভেতরে এই পরীক্ষণটি সম্পন্ন করতে পারতাম, সেক্ষেত্রে বাতাসের সাথে কোনো ঘর্ষণ হতো না এবং ভরটি তাত্ত্বিকভাবে অসীম সময় পর্যন্ত এভাবে কম্পিত হতে থাকতো। এখন বাস্তবে আমরা যেহেতু এটি বায়ু মাধ্যমে করে থাকি, সে কারণে এই অংশের সাথে বাতাসের সাথে এর ঘর্ষণ হয়। বাতাসের সাথে এর ঘষা লাগার ফলে এটি প্রতিবারই তার গতির বিপরীত দিকে বাধা পায়, ফলে ধীরে ধীরে দেখা যায় যে এর বিস্তারটি কমতে থাকে। এটি তোমরা যখন কোনো একটি সরল দোলকের সাহায্যে সরল দোলক দুলিয়ে দেখো বা সরল দোলকের সাহায্যে কোনো পরীক্ষণ করো, তখনও তোমরা এটি খেয়াল করে থাকবে যে সরল দোলক কিন্তু অসীম সময় ধরে দুলতে থাকে না, সেটি আস্তে আস্তে ধীরে ধীরে সেটি তার বিস্তার কমতে থাকে এবং একসময় তার দোলনটি থেমে যায়। এটি আসলে একটি দমিত কম্পন বা ড্যাম্পড অসিলেশনের ধারণা। এই কারণ এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা যেই মাধ্যমে সরল দোলককে ছন্দিত করে থাকি, সাধারণত আমরা বাতাসের মধ্যে করে থাকি। বাতাসের সাথে তার একটি ঘর্ষণ আছে, যেখান থেকে আমরা দোলকটিকে ঝুলিয়ে থাকি, সেখানে তার একটি, অনেক সময় যদি আমরা ঘর্ষণ কমানোর চেষ্টা করি তবু সেখানে অল্প কিছুটা ঘর্ষণ থেকেই যায়। এসব ঘর্ষণের কারণে যে সরল ছন্দিত স্পন্দন নিয়ে যেই গতি নিয়ে তারা শুরু করে সেটি তারা পরবর্তীতে ধরে রাখতে পারে না এবং আস্তে আস্তে তার ধীরে ধীরে বিস্তার হ্রাস পায় এবং একসময় বিস্তারটি শূন্য হয়, অর্থাৎ কম্পন বন্ধ হয়ে যায়। এখন আমরা এই একই সেটআপটি আমরা একটু বদলে নিলাম, যে এই আগের মতো সবই আছে, কিন্তু এই যে পাতটি, সেই পাতটি এখন আমরা একটি পানিযুক্ত অর্থাৎ পানি ভরা পাত্রের ভেতরে রেখে দিলাম। অবশ্যই বাতাসের চেয়ে পানির বাধাটি বেশি হবে, অর্থাৎ আমরা এখন দেখব যে বাতাসের ক্ষেত্রে স্প্রিংটি যতক্ষণ দুলেছিল এখন কিন্তু তার থেকে কম পরিমাণ দুলবে, অর্থাৎ যেহেতু পানির কারণে তার গতিটি বাধা পাচ্ছে, এখন দেখা যাবে অল্প একটু দোলনের পরেই খুব দ্রুত তার বিস্তারটি অনেক কমে গিয়েছে এবং একসময় তার কম্পনটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যদি ঘটনাটিকে আরও জটিল করতে চাই, আমরা এবার পাত্রে হচ্ছে পানির বদলে মধু নিলাম। তোমরা সবাই জানো যে পানির চাইতে মধু আরও ঘন একটি পদার্থ, এর যে ভিসকোসিটি সেটি আরও বেশি, অর্থাৎ এটি যে বাধাটি দিবে সেই বাধাটির পরিমাণ আরও বেশি। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব
যে হয়তো একটি বা দুইটি কম্পনের পরেই আমাদের স্প্রিংয়ের শক্তি শেষ। তাহলে এই যে আমরা এখানে বায়ু মাধ্যম দ্বারা বা পানি মাধ্যম দ্বারা বা মধুর মাধ্যম দ্বারা এরকম বিভিন্ন মাধ্যম দ্বারা আমরা বাধা সৃষ্টি করার মাধ্যমে আমরা এই যে কম্পনকে যে আটকে দেওয়ার চেষ্টা করছি, এই কম্পনকেই বলা হয় হচ্ছে দমিত কম্পন বা ড্যাম্পড অসিলেশন। এটিকে হচ্ছে কম্পনের যে শক্তি সেটি আস্তে আস্তে ড্যাম্প হয়ে যায়, আস্তে আস্তে হ্রাস পায়। এখন এটি যখন আমরা লেখচিত্রের মাধ্যমে দেখব তখন আমরা আরো পরিষ্কার বুঝতে পারবো। তাত্ত্বিক ব্যাপার তোমরা ক্লাসে পড়ে এসছো। এখন দমিত কম্পনের ধারণার জন্য আমরা প্রথমেই আগে সরল ছন্দিত স্পন্দনের যে লেখচিত্র সেটি দেখে নিই। আমরা যদি এই বরাবর এক্স অথবা সময় কোনো একটিকে গ্রাফ করি এবং এই বরাবর যে সাম্যাবস্থা থেকে সেটি কত দূরে সরণ হলো সেটিকে যদি গ্রাফে স্থাপন করি, আমরা এরকম একটি সাইনোসাইডাল ওয়েভ বা একটি সাইনোসাইডাল গ্রাফ পাই, যার এখানে তোমরা খেয়াল করলে দেখবে এখানে তার বিস্তারটি কিন্তু সুনির্দিষ্ট। এর সর্বোচ্চ উচ্চতা যত, এখানেও সর্বোচ্চ উচ্চতা তত, এখানেও সর্বোচ্চ উচ্চতা তত, এবং একইভাবে বিপরীত দিকে অর্থাৎ ঋণাত্মক দিকেও সর্বোচ্চ সরণটি কিন্তু সমপরিমাণ। এখন এখানে আমরা যেটি পেলাম এটি হচ্ছে একেবারে কোনো বাধাহীন অর্থাৎ স্বাভাবিক সরল ছন্দিত স্পন্দনের লেখচিত্রের চেহারা হবে এরকম। এখন বাস্তবে আমরা যেসব কম্পন পেয়ে থাকি সেটি সরল দোলকের হতে পারে, কিংবা এর আগের পাতায় আমরা যেই পানি এবং মধু ব্যবহার করে বা বায়ু মাধ্যমে যেই স্প্রিংয়ের কম্পনটি দেখলাম সেটি হতে পারে। সেক্ষেত্রে আমাদের গ্রাফটির চেহারা, আমাদের লেখচিত্রটির চেহারা হবে এরকম। এই যে যদি ধরো বায়ু মাধ্যমে করি তখন দেখা যাবে এই যে এখানে তোমরা এবার লেখচিত্রে মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবে যে এখানে সর্বোচ্চ বিস্তারের চাইতে দ্বিতীয় কম্পনের বিস্তারটি কিন্তু একটুখানি হ্রাস পেয়েছে, তৃতীয় বিস্তারটি আরও হ্রাস পেয়েছে, চতুর্থ বিস্তারটি আরও হ্রাস পেয়েছে, এভাবে ধীরে ধীরে আমাদের সর্বোচ্চ বিস্তারটি কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ আমরা খেয়াল করলে দেখব যে এটি আস্তে আস্তে কমছে। এখন এখানে এই কমার পরিমাণটি খুবই কম হয়, এটি আসলে কিভাবে কমছে সেটি আন্দাজ করা কঠিন। আমরা আরেকটু বেশি হ্রাসকৃত একটি ছবি দেখি এই যে এখানকার চেয়ে এখানে অনেক বেশি কমেছে, এখানে আরও বেশি কমেছে, আরও বেশি কমেছে, আরও বেশি কমেছে। এটি হচ্ছে আসলে একটি ড্যাম্পড অসিলেশনের দমিত কম্পনের লেখচিত্র। এই যে এবার আমরা মোটামুটি এটি আন্দাজ করতে পারছি যে এটি কিভাবে কমছে। আমরা যদি আরেকটি ছবি দেখি, আরেকটি লেখচিত্র, এখানে আমরা আরও পরিষ্কার বুঝতে পারবো যে এখান থেকে এটি, এখান থেকে এটি, এখান থেকে এটি, এইভাবে এইরকম একটি। এইবার মোটামুটি আমরা গ্রাফটি দেখে কিন্তু এই যে এই শীর্ষস্থানের গ্রাফটি দেখে আমরা বুঝতে পারছি যেটি আমরা তাত্ত্বিক ক্লাসে আমরা যেভাবে পড়ে এসেছিলাম এটি হচ্ছে আসলে একটি ঋণাত্মক সূচকীয় ক্ষয়ের মতো, অর্থাৎ e⁻x এর গ্রাফ যেরকম হয়ে থাকে, e⁻x এর সম্পর্কটি যেরকম হয়ে থাকে এটি হচ্ছে হুবহু সেরকম। এখন আমরা যদি এই বাধার পরিমাণটি বাড়াতে থাকি, একসময় আমরা দেখব যে এর সাথে এর অনুপাতটি আরও কমেছে, অর্থাৎ আরও দ্রুত এটি নেমে এসেছে। কিংবা আমরা যদি বাধাটি আরও বৃদ্ধি করি, একসময় আমরা দেখব যে এই যে কোনো মতে একটি দুইটি কম্পন হয়ে এখানে একেবারে ফ্ল্যাট হয়ে একদম সমান হয়ে গেছে। এরপরে যদি আমরা এই বাধাটির পরিমাণ আরও বৃদ্ধি করি, এই যে এখানে কিন্তু আমাদের প্রথম গ্রাফটি এইভাবে প্রায় সরলরৈখিকভাবে গিয়েছিল, তারপরটি আস্তে আস্তে যতবার আমরা বাধার পরিমাণটি বৃদ্ধি করেছি আমাদের এই প্রথম বিস্তারের থেকে পরবর্তী বিস্তারটি কিন্তু অনেক বেশি পরিমাণে কমে গেছে। এখন এরপরের যদি আমরা আরও বেশি যাই, এই যে আমরা এরকম একটি বিশেষ অবস্থা পাই, এখনো মোটামুটি একটির বেশি কম্পন দেখা যাচ্ছে। এই যে এই অবস্থাটিকে আমরা বলি হচ্ছে সংকট অবদমন বা ক্রিটিক্যাল ড্যাম্পিং। এর আগের অংশগুলোতে আমরা যেগুলো দেখে এসেছি এগুলোকে আমরা বলি হচ্ছে আন্ডার ড্যাম্পড বা কম দমিত। ক্রিটিক্যাল ড্যাম্পিং হচ্ছে একটি সংকট অবস্থা, একটি সীমানা অবস্থা। ক্রিটিক্যাল ড্যাম্পিং পার হয়ে গেলে যেটি হয় সেটির চেহারা হচ্ছে এরকম। এটিকে আমরা বলি অতিদমিত বা ওভার ড্যাম্পড। অর্থাৎ ক্রিটিক্যাল ড্যাম্পিং বা সংকট দমন হচ্ছে একটি বিশেষ সীমা যেখানে কোনো মতে ঠিক একটি কম্পন সম্পন্ন হয় এবং তারপরে যে বিস্তার সেটি একদম শূন্য হয়ে যায় বা এটি থেমে যায়। আর যদি তার চাইতে কম পরিমাণ বাধা দেয়া হয় সেক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে
আন্ডার ড্যাম্পড অসিলেশন, এবং তার থেকে বেশি যদি দেওয়া হয়, যে এখানে যেটি হয়েছে অনেক বেশি বাধা যদি দেওয়া হয়, সেক্ষেত্রে এটি হচ্ছে ওভার ড্যাম্পড অসিলেশন। কার্যত এটি আসলে অসিলেশন আর বলা যায় না, কারণ এটি পুরোপুরি একটি পূর্ণ কম্পনও সম্পন্ন করতে পারেনি। এখন এই ধারণাগুলো আমাদের আজকের যেই ব্যবহারিক ক্লাসটি আমরা করব, অর্থাৎ ব্যবহারিক পরীক্ষণটি সম্পর্কে জানবো, সেখানে আমাদের এই ধারণাগুলোর প্রয়োজন হবে। এখন এখানে আমরা আরেকটি জিনিস জেনে নেব ব্যবহারিক অংশে যাবার আগে, সেটি হচ্ছে দমন গুণক এবং দমন ধ্রুবক সম্পর্কে। এখানে আমরা এতক্ষণ যেটি বলে আসলাম যে আমাদের যদি কোনো বাধা না থাকতো, সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটি হতো এরকম, একদম বিশুদ্ধ একটি সাইনোসয়েডাল গ্রাফ, যেটিকে আমরা হচ্ছে y1 = থিটা নট সাইন ওমেগা টি দ্বারা প্রকাশ করতে পারি, যেখানে থিটা নট হচ্ছে এই যে এই সর্বোচ্চ বিস্তারটি। এখন এর সাথে যদি আমরা আরেকটি অংশ যোগ করি, আমরা দেখেছিলাম যে এই যে হ্রাস পাওয়ার হারটি সেটি এরকম, অর্থাৎ সূচকীয়, এবং তাত্ত্বিক ক্লাস থেকেও আমরা জেনে এসেছি যে এই ড্যাম্পড অসিলেশন অর্থাৎ দমিত কম্পনে যে সম্পর্কটি সেটি একটি সূচকীয় হ্রাস হয়ে থাকে। অর্থাৎ এই যে এই হ্রাসের অংশটি আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করতাম, এই নীল লেখচিত্রটিকে আমরা যদি y2 দ্বারা প্রকাশ করি, সেটি আসলে e⁻kt এই আকারে প্রকাশ করা যায়, যেখানে k একটি ধ্রুবক, t হচ্ছে এখানে x অক্ষের সংশ্লিষ্ট চলক। তাহলে এবার যদি আমরা এই দুটি সমীকরণকে একত্রিত করি, আমরা হচ্ছে এমন একটি লেখচিত্র পাবো। কি করে পাবো? এই যে আমরা যদি y1 এবং y2 কে গুণ করে একটি নতুন লেখচিত্র অঙ্কন করি, এই যে এখানে প্রতিটি বিন্দু হচ্ছে y1 এবং y2 এর গুণফল, অর্থাৎ এই যে এই বিন্দুতে y1 আর y2 গুণ হয়ে এটি হয়েছে, এই বিন্দুতে এর সাথে এই মানটি গুণ হয়ে এটি হয়েছে। যেহেতু এই মানের চেয়ে y2 এর এই মানটি কম, সে কারণে দেখো এখানে এটি কমে গিয়েছে। এখানে যেহেতু এর মানটি আরও কম, সে কারণে এটি আরও কমে গিয়েছে। এখানে যেহেতু এর মানটি আরও কম, সে কারণে এটি আরও কমে গিয়েছে। এভাবে আস্তে আস্তে এই দুটি গ্রাফের সমন্বয়ে আমরা আসলে এই লেখচিত্রটি, অর্থাৎ থিটা = থিটা নট e⁻kt সাইন ওমেগা টি, যেটি আসলে একটি দমিত কম্পন বা ড্যাম্পড হারমোনিক অসিলেশনের সাধারণ সমীকরণ, সেটি পাই। তাহলে আমাদের মূল যে সমীকরণ, সেটি আমরা পাচ্ছি থিটা = থিটা নট e⁻kt সাইন ওমেগা টি। এখানে কিন্তু দেখো এখানে দুটি অংশ আছে। এই অংশটি হচ্ছে আমাদের পর্যাবৃত্ত কম্পনের জন্য, অর্থাৎ এই যে উত্থান এবং পতনের জন্য, আর e⁻kt অংশটি হচ্ছে সূচকীয় হ্রাস, অর্থাৎ যেটি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বিস্তারকে কমিয়ে দিচ্ছে, কারণ টি এর মান যত বাড়বে e⁻kt এর মান ততই হ্রাস পাবে। তাহলে এখানে থিটা নট বলতে আমরা যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে অদমিত বিস্তার, অর্থাৎ যদি এই y2 না থাকতো, সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক বিস্তারটি কত হতো, অর্থাৎ আনড্যাম্পড অ্যামপ্লিটিউড। এরপরে e⁻kt, এটিকে আমরা বলি হচ্ছে দমন গুণক, অর্থাৎ ড্যাম্পিং ফ্যাক্টর। এই ড্যাম্পিং ফ্যাক্টরের মান যদি বেশি হয়, তাহলে এটি খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। যদি ড্যাম্পিং ফ্যাক্টরের মান কম হয়, সেক্ষেত্রে আমাদের এটি খুব ধীরে ধীরে আসবে। এখন e⁻kt নিজে কিন্তু আবার k এর উপরে নির্ভরশীল, অর্থাৎ এই k কেই আমরা বলছি হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট বা দমন ধ্রুবক। এই দমন ধ্রুবকের মান যদি আমরা বিভিন্নভাবে পরিবর্তন করি, সেক্ষেত্রে আমাদের এই গ্রাফটির চেহারাও বিভিন্ন রকম হয়ে থাকে। কোনোটি খুব তাড়াতাড়ি বিস্তার হ্রাস করে ফেলে, কোনোটি খুব ধীরে ধীরে বিস্তার হ্রাস করে, এরকম সেই পুরো জিনিসটি গাণিতিকভাবে এই কে বা দমন ধ্রুবকের উপর নির্ভরশীল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো হচ্ছে লগ হ্রাস কি জিনিস, লগ হ্রাস সম্পর্কে। এখানে আমরা প্রথমেই এই ছবিটি আবার একটু দেখে নেই, যে এই লেখচিত্রটির আমাদের স্বাভাবিক যে গাণিতিক সম্পর্ক, সেটি হচ্ছে এটি থিটা = থিটা নট e⁻kt সাইন ওমেগা টি। এই যে এখানে এক্স অক্ষে বসানো হয়েছে টি এর মান এবং ওয়াই অক্ষে বসানো হয়েছে থিটার মান। তাহলে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই বিস্তার, সর্বোচ্চ বিস্তারগুলি কিন্তু কোনো সুনির্দিষ্ট বিস্তার নয়, এটি প্রতি কম্পনের সাথে সাথে, প্রতি কম্পনের সঙ্গে এটি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাহলে এই প্রতিটি সর্বোচ্চ বিস্তারকে আমরা যদি, এই অবস্থানটিকে আমরা যদি θ1 দ্বারা, θ1 বলতে আমরা বোঝাচ্ছি এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটিকে, এই বিন্দুটিকে আমরা নির্দেশ করলাম θ2 দ্বারা, এই বিন্দুটিকে নির্দেশ করলাম θ3 দ্বারা, একে নির্দেশ করলাম θ4 দ্বারা, θ5, θ6, θ7, এভাবে। ঠিক আছে? এভাবে আমরা প্রতিটি সর্বোচ্চ বিস্তারের যে অংশ, তার যে সরণ, সেই সরণটিকে আমরা θ1, θ2, θ3, θ4 ইত্যাদি নাম দ্বারা চিহ্নিত করলাম।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আরেকটি জিনিস খেয়াল করো, এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এটি হচ্ছে একটি পূর্ণ কম্পন। এই বরাবর আমরা যেহেতু বলেছি যে এটি হচ্ছে আমাদের সময় অক্ষ অর্থাৎ টি অক্ষ, এই অক্ষে আমরা হচ্ছে টি এর মান অর্থাৎ সময়ের মান বসিয়েছি। এখন একটি পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন করতে যেই সময় লাগে সেই সময়কে আমরা জানি দোলনকাল বা পর্যায়কাল হিসাবে। অর্থাৎ এই যে এই পর্যন্ত যে দূরত্ব এক্স অক্ষের, এই দূরত্বটিকে আমরা বলতে পারি টি অর্থাৎ পর্যায়কাল। সেক্ষেত্রে এই পর্যন্ত যে দূরত্ব সেটি হচ্ছে পূর্ণ একটি পর্যায়কালের ঠিক অর্ধেক, অর্থাৎ এই দূরত্বটি হচ্ছে t/2। একইভাবে থিটা ওয়ান যেই বরাবর এসছে এক্স এর যে মানের জন্য বা টি এর যে মানের জন্য, এই বরাবর যদি আমরা আসি সেটি হবে এরও ঠিক অর্ধেক অংশ, অর্থাৎ এটি হবে t/4। তাহলে এই অংশগুলো আমরা একটু পরেই কাজে লাগাবো। এখন দেখো এখানে আমরা যেটি বলেছিলাম যে থিটা মানে হচ্ছে থিটা নট e⁻−kt sin ওমেগা টি। এখন ঠিক এই অংশ বরাবর এই ক্ষেত্রে কিন্তু সাইনের মান হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ 1, এই বিন্দুতে সাইনের মান হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ -1, এই বিন্দুতে সাইনের মান আবার 1, এখানে -1, এখানে 1, এখানে -1। এভাবে এই সর্বোচ্চ বিস্তারের বিন্দুগুলোতে সবসময় কিন্তু শুধুমাত্র এই সাইন অংশের মান হয় +1 অথবা -1। তাহলে আমরা যদি থিটা ওয়ানকে এবার গাণিতিকভাবে প্রকাশ করতে যাই, থিটা ওয়ানের অর্থ আসলে থিটা নট e⁻−kt/4। এটি আমরা শুধুমাত্র মান হিসাব করলাম, এখানে আমরা ধনাত্মক বা ঋণাত্মকের অংশটি বলিনি। এখানে যেহেতু আমরা কেবলই দেখে এসেছি যে সাইনের মানটি এখানে প্লাস অথবা -1, সে কারণে এখানে কিন্তু আসলে সাইনটি আমরা আর উল্লেখ করিনি। এখন এটি কখন হবে? এটি তখন হবে যখন এই বিন্দুতে অর্থাৎ টি এর মান যখন t/4 এর সমান তখন। এরপরে থিটা টু আমরা তখন পাবো, এই যে দেখো এই পর্যন্ত t/4, এই পর্যন্ত আরেকটি t/4, এই পর্যন্ত আরেকটি t/4, এই যে এই বিন্দুটি আমরা যেখানে পাচ্ছি, অর্থাৎ এখানে এটি হচ্ছে 3t/4 এর জন্য। এরপরে যখন আমরা থিটা থ্রি পাবো অর্থাৎ এই জায়গায়, এই যে এই পর্যন্ত একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এই পর্যন্ত হচ্ছে 5টি t/4। এরপরে যখন থিটা ফোরে যাব একইভাবে সেটি -7kt/4, থিটা ফাইভের জন্য হচ্ছে -9kt/4, থিটা সিক্সের জন্য -11kt/4, থিটা সেভেনের জন্য -13kt/4, বা সাধারণভাবে আমরা যদি বলি আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি যেটি হচ্ছে থিটা এন এর জন্য সম্পর্কে হচ্ছে থিটা নট e⁻²n−1 এটি +4। এই যে এখানে যত আছে এই সংখ্যাটি হচ্ছে তার দ্বিগুণ থেকে 1 কম। এই যে 1-এর দ্বিগুণ থেকে 1 কম, 2-এর দ্বিগুণ 4, 4-এর থেকে 1 কম, 3-এর দ্বিগুণ 6, 6 থেকে 1 কম, এভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা লগ হ্রাস সম্পর্কে জানলাম। এখন মূল লগ হ্রাস কি জিনিস সেটি আমরা এখনো শিখিনি, এটি আমরা এবার জানবো। এখানে দেখো এতক্ষণ আমরা যেটি বলে আসলাম, এই যে থিটা ওয়ান, থিটা টু, থিটা থ্রি, থিটা ফোর, এগুলো আমরা আবার একটু দেখে নেই। এই যে এখানে থিটা ওয়ানকে বলা হচ্ছে থিটা নট e⁻−kt/4, থিটা টুকে আমরা বলছি থিটা নট e⁻−3kt/4। তাহলে আমরা যদি থিটা ওয়ানকে থিটা টু দ্বারা ভাগ করি, থিটা নট এবং থিটা নট কেটে যাবে, আর এখানে আছে -kt/4, এখানে আছে -3kt/4, সব মিলিয়ে আমরা পাবো হচ্ছে e⁻2kt/4 বা e⁻kt/2। একইভাবে আমরা যদি এই পরপর দুটি 2 এবং 3 এর অনুপাত নিই, এদের পার্থক্য সমান, 3 এবং 4 এর অনুপাত নেই, এদেরই এর পাওয়ারের পার্থক্য সমান, আমরা কিন্তু একই অনুপাতই পাবো। তাহলে এই যে আমরা পরপর দুটি শীর্ষবিন্দু অর্থাৎ এটি এবং এটির যে অনুপাত, কিংবা এটি এবং এটির অনুপাত, এটি এবং এটির অনুপাত, থিটা থ্রি এবং থিটা ফোর এর অনুপাত, থিটা ফোর এবং থিটা ফাইভ এর অনুপাত, এই অনুপাতটি কিন্তু একই পাচ্ছি। অর্থাৎ থিটা ওয়ান বাই থিটা টু এর যে মান, থিটা টু বাই থিটা থ্রি এরও সেই মান, থিটা থ্রি বাই থিটা ফোর এরও সেই মান, বা সাধারণভাবে বললে থিটা এন ডিভাইডেড বাই থিটা এন প্লাস ওয়ান, এই অনুপাতটি সবসময় একটি ধ্রুব রাশি। এই যে দেখো এখানে e⁻kt/2, এই যে একে আমরা এত বড় জিনিসকে আলাদা না রেখে আমরা বললাম হচ্ছে এটিকে আমরা ধরে নিচ্ছি e⁻λ আকারে প্রকাশ করলাম। তাহলে এখন আমরা যদি উল্টো দিক থেকে আসি, এই যে ল্যামডা যেহেতু এখানে ই এর মাথায় আটকে আছে, আমাদের ল্যামডাকে হচ্ছে আলাদা করতে চাইলে অর্থাৎ kt/2 কে আলাদা করতে চাইলে আমাদের হচ্ছে ই এর যে বিপরীত ফাংশন, ই এর যে বিপরীত গাণিতিক প্রক্রিয়া অর্থাৎ যে স্বাভাবিক লগারিদম সেটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা পাবো যে ল্যামডা অর্থাৎ kt/2 সমান সমান ln θ1/θ2 বা ln
থিটা এন বাই থিটা এন প্লাস ওয়ান। এটি হচ্ছে আমাদের ল্যামডা নির্ণয়ের সাধারণ সম্পর্ক। ঠিক আছে, এখন এখানে থিটা ওয়ান বাই থিটা টু ব্যবহার করা যায়, থিটা টু বাই থিটা থ্রি ব্যবহার করা যায়, থিটা থ্রি বাই থিটা ফোরও ব্যবহার করা যায়। সাধারণভাবে আমরা প্রথম অংশটি ব্যবহার করতে আগ্রহী, কারণ পরেরগুলো তোমরা দেখেছো পরেরগুলোর মান আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন এই যে ল্যামডা নামে যে রাশিটি আমরা পেলাম, এটিকে বলা হয় হচ্ছে লগ হ্রাস বা লগ ডিক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে এখন ব্যবহারিক ক্ষেত্রে আমরা যেটি করি, ব্যবহারিক ক্ষেত্রে আমরা হচ্ছে আসলে থিটা ওয়ান এবং থিটা টু এর মুশকিল হচ্ছে থিটা ওয়ান হচ্ছে পজিটিভ দিকে, থিটা টু হচ্ছে নেগেটিভ দিকে। সে কারণে এদের বিস্তারটি যেহেতু দুটি ভিন্ন দিকে, সেটি যখন আমরা বাতি এবং স্কেল ব্যবস্থা একবার ডানে তাকাই একবার বামে তাকাই, এভাবে মানটি নিখুঁতভাবে নেওয়া মুশকিল। সে কারণে বাস্তবে আমরা হচ্ছে যে কোনো এক পাশের দুটি, অর্থাৎ থিটা ওয়ান এবং থ্রি অথবা টু এবং ফোর বা থ্রি এবং ফাইভ, এরকম একই পাশের পরপর দুটি শীর্ষ ব্যবহার করি। এখন থিটা ওয়ান এবং টু এর মধ্যে যে অনুপাত, থিটা ওয়ান এবং থ্রি এর মধ্যে অবশ্যই অনুপাতটি হবে এই যে এখানে তার দ্বিগুণ, অর্থাৎ এখানে ই এর পাওয়ার হবে টু ল্যামডা। সেক্ষেত্রে আমরা যদি ল্যামডা হিসাব করতে যাই, সেটি এভাবে পাওয়া যেতে পারে যে ল্যামডা মানে হচ্ছে হাফ এল এন অফ থিটা ওয়ান বাই থিটা থ্রি বা হাফ এল এন অফ থিটা এন বাই থিটা এন প্লাস টু। এটি হচ্ছে আমাদের এবারে সাধারণ সমীকরণ, যেটি আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার এসে আমরা দেখে নেই যে এই যে ল্যামডা অর্থাৎ লগ হ্রাস নামে নতুন যে একটি রাশি আমরা শিখলাম, এটি দ্বারা আমরা আসলে ভৌতভাবে এটির ভৌত অর্থ হিসেবে আমরা আসলে ঠিক কি বুঝবো। এখানে আমরা কয়েকটি ছবি দেখে নেই। এই যে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে এখানে এই প্রথম বিস্তারটি অনেক বেশি, দ্বিতীয় বিস্তারটি অনেক কম, অর্থাৎ এখানে ড্যাম্পিং অনেক বেশি হয়েছে, খুব দ্রুত এটি হ্রাস পেয়েছে। এক্ষেত্রে আমরা বলবো যে এর আসলে ল্যামডা অর্থাৎ লগ হ্রাসের মান বেশি, এই যে হ্রাস হওয়ার যে হার সেটি অনেক বেশি। আমরা যদি এমন একটি ছবি পাই এই যে এর তুলনায় এর হ্রাসটি কম হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সম্পর্কের ক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে মাঝারি। আর যদি এমন হয়, এক্ষেত্রে আমরা বলবো যে ল্যামডার মান কম, অর্থাৎ লগ হ্রাস কম, এই যে এটির সাপেক্ষে এটি পরিবর্তনটি খুব কম হয়েছে। অর্থাৎ ল্যামডা এর মান দ্বারা, অর্থাৎ লগ হ্রাস দ্বারা আমরা বুঝতে পারবো কোনো একটি ড্যাম্পড অসিলেশনে কত দ্রুত ড্যাম্পিং হচ্ছে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা মূল পরীক্ষণে প্রবেশ করব। পরীক্ষণের শুরুতেই আমরা প্রথমে হচ্ছে তত্ত্বটি দেখে নেব এবং এর নামটি আগে জেনে নেব। তোমাদের সিলেবাস অনুসারে এই পরীক্ষণটির নাম হচ্ছে একটি ব্যালিস্টিক গ্যালভানোমিটারের লগ হ্রাস এবং সংকট অবদমন রোধ নির্ণয়। এখানে পরীক্ষণের নামটি প্রথমেই ভালোভাবে শিখে নেওয়া ভালো, কারণ অতীতের অভিজ্ঞতা যেটি বলে যে তোমরা অনেক সময়ই তোমাদের পরবর্তীতে যখন ফাইনাল পরীক্ষার সময় একটি মৌখিক পরীক্ষা নেওয়া হয়, দুর্ভাগ্যজনকভাবে তোমাদের অনেকেই নামটিও ঠিকভাবে বলতে পারো না, যেটি তোমাদের জন্য একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এখানে পরীক্ষণের নাম থেকেই কিন্তু তোমরা পরীক্ষণ সম্পর্কেও একটি ধারণা পেতে পারবে, সেখানে কি করতে হবে সেটি সম্পর্কে একটি ধারণা পেতে পারো, এবং একই সঙ্গে তোমাদের সম্ভাব্য কি কি যন্ত্রপাতি প্রয়োজন হতে পারে তারও একটি আন্দাজ পাওয়া যায়। এখানে দেখো, সাধারণভাবে যে কোনো একটি ব্যবহারিক পরীক্ষণের নাম সাধারণত এরকমই হতে পারে, যেখানে হচ্ছে কি যন্ত্র ব্যবহার করা হবে অথবা কি সংক্রান্ত, এবং দ্বিতীয় অংশটি হচ্ছে এখানে কি নির্ণয় করা হবে। ঠিক আছে, সাধারণভাবে আমাদের সবসময় একটি যন্ত্র সংক্রান্ত, অর্থাৎ আমরা কি ব্যবহার করব, যদি তোমাদের তড়িৎ সংক্রান্ত পরীক্ষণ হয়ে থাকে সাধারণত আমাদের গ্যালভানোমিটার বা ইত্যাদি প্রয়োজন হয়। আবার যদি অপটিক্সের কোনো ব্যবহারিক হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের সাধারণত স্পেকট্রোমিটার বা পোলারিমিটার ইত্যাদি যন্ত্র আমরা ব্যবহার করে থাকি। এখন এখান থেকে তোমরা কয়েকটি জিনিস বুঝতে পেরেছো, যে এখানে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটার, এবং যা নির্ণয় করব আমরা হচ্ছে এখানে দুইটি রাশি নির্ণয় করব, একটি নাম হচ্ছে লগ হ্রাস এবং আরেকটি নাম হচ্ছে সংকট অবদমন রোধ। এখন লগ হ্রাস এবং সংকট অবদমন রোধ কী জিনিস সেটি আমরা আজকের ক্লাসে একটু আগে শিখে এসেছি। এখন প্রথমেই আমরা হচ্ছে তত্ত্ব লিখব। এখানে এখানে আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে তত্ত্বটি দেখিয়েছি, অর্থাৎ আমরা এখানে কি ব্যবহার করব লগ রাশি নির্ণয়ের জন্য সেই অংশটি দেখিয়েছি। তোমরা যখন ব্যবহারিক পরীক্ষণটি করবে এবং তোমরা জানো যে এখানে একটি
তোমাদের খাতা অর্থাৎ একটি নোট খাতা রাখতে হয় যে তোমরা কি কি পরীক্ষণ সম্পন্ন করছো। সেখানে তোমরা অবশ্যই এত সংক্ষিপ্ত তত্ত্ব ব্যবহার করবে না। তোমাদের বিস্তারিত তত্ত্ব কি কি সেটি কিন্তু আমি আসলে এতক্ষণের এই ক্লাসটিতে পড়িয়েছি। তোমরা এটি তোমাদের ব্যবহারিক পরীক্ষার যে ব্যবহারিক সংক্রান্ত যে বই আছে সেটি থেকে আরও বিস্তারিত শিখে নেব, এবং একই সাথে এই তত্ত্বের সবগুলোই তোমরা তাত্ত্বিক ক্লাসে কোনো না কোনো সময় শিখে এসছো। সেই গানগুলো ব্যবহার করে একটি বিস্তারিত তত্ত্ব তোমরা শিখে নেবে। এখন এই তত্ত্বের মূল কথাটি হচ্ছে এটি, যেটি আমরা ব্যবহার করব। আর এর সঙ্গে আমাদের যন্ত্রপাতি হিসেবে যা যা লাগবে এখানে আমরা মনে হয় আন্দাজ করতে পারছি। প্রথমেই আমাদের ব্যালিস্টিক গ্যালভানোমিটার লাগবে। এরপরের অংশ আমাদের 3টি রোধ বাক্স লাগবে। 3টি রোধ বাক্স কেন লাগবে সেটি আমরা যখন বর্তনীটি অর্থাৎ সার্কিটটি দেখব তখন বুঝতে পারবো। এখানে একটি ব্যাটারি বা তড়িৎ উৎস লাগবে। এখানে 2টি চাবি প্রয়োজন হবে। এখানে কিন্তু একটি চাবি ব্যবহারের সুযোগ নেই, দুটিরই আলাদা কাজ আছে। ব্যালিস্টিক গ্যালভানোমিটারের সাথে অবধারিতভাবে বাতি এবং স্কেল প্রয়োজন হয়, এবং এটি হচ্ছে যে কোনো তড়িৎ সংক্রান্ত পরীক্ষণে এটি খুব একটি কমন অংশ যে তোমার অবশ্যই সংযোগ তারের প্রয়োজন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করব সেটি আমরা এখন দেখে নেব, যে আমাদের যে ব্যবহৃত বর্তনী এবং তার কর্মপদ্ধতি কি। এই যে তোমরা স্ক্রিনে হচ্ছে বর্তনীটি অর্থাৎ সার্কিটটি দেখতে পাচ্ছ। এই যে এখানে যেটি, এটি হচ্ছে আমাদের ব্যালিস্টিক গ্যালভানোমিটার। এখানে এর সাথে সিরিজে একটি আর মানের রোধ সংযুক্ত হয়েছে। এখানে একটি এস মানের শান্ট যুক্ত করা হয়েছে। এখানে R1 মানের আরেকটি রোধ যুক্ত করা হয়েছে। এটিকে মূলত যুক্ত করা হয়েছে এখানে যে তড়িৎ উৎস অর্থাৎ ব্যাটারি থেকে প্রাপ্ত যে বিভব পার্থক্য সেটি নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ আমরা কতটুকু এখানে সাপ্লাই দেব সেটি নিয়ন্ত্রণ করার জন্য। এবং এই মূল সার্কিটটি, যে এটি হচ্ছে আমাদের মূল সার্কিট, সেই মূল সার্কিটকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটি K1 চিহ্নিত একটি চাবি ব্যবহার করা হয়েছে, এবং ব্যালিস্টিক গ্যালভানোমিটারের নিজস্ব আরেকটি চাবি আছে, সেটি হচ্ছে K। এই K দ্বারা যেটি করা হয় সেটি আসলে এই ব্যালিস্টিক গ্যালভানোমিটার আমরা গঠন দেখে এসেছি, যে এর গঠনটি হচ্ছে এর মধ্যে দিয়ে যখন আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে তখন এখানে একটি বিক্ষেপ দেবে, এবং আমরা দেখে এসেছি যে বাতি এবং স্কেল ব্যবস্থায় আয়নাটি দুলতে থাকবে, ফলে আমরা একটি পাঠ পাবো বা আমরা একটি সরণ পাবো। এবং এখানে কিন্তু ব্যালিস্টিক গ্যালভানোমিটার আগেও ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে যে ব্যালিস্টিক গ্যালভানোমিটার হচ্ছে ক্ষেপণাস্ত্রের মতো আচরণ করে, অর্থাৎ এখানে মুহূর্তের জন্য একটি বিক্ষেপণ পাওয়া যায় এবং সেটি অবদমিত কম্পনের মতো দুলতে থাকে। আমাদের যে যে আলোক সিগন্যালটি আমরা পাবো আমাদের স্কেল এবং বাতি ব্যবস্থায়, স্কেলের উপরে আমরা যে আলোক বিন্দুটি পাবো সেই আলোক বিন্দুটি কিন্তু একটি কোনো বিন্দুতে স্থির থাকবে না, সেটি এভাবে স্কেল বরাবর ডানে এবং বায়ে গতিশীল থাকবে, এবং সেই গতির যে কোনো এক প্রান্তে তার সর্বোচ্চ যে বিস্তার সেই বিস্তারটি আবার হুবহু আমাদের যে দমিত কম্পনের রাশিমালা সেটি মেনে চলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রতিটি পার্ট নেওয়া শেষ হওয়ার পরে যেহেতু একটি দোলন অনেকক্ষণ ধরে চলতে পারে, সেই দোলনটি বন্ধ করার জন্য আমরা হচ্ছে এই কে চাবিটি ব্যবহার করব। যখনই আমরা কে চাবি ব্যবহার করব তখন এই যে এর মধ্যে দিয়ে যে অতিরিক্ত তড়িৎ প্রবাহ সেটি শর্ট হয়ে গিয়ে আমাদের দোলনটিকে বন্ধ করে দেবে, এবং আমাদের যে ব্যালিস্টিক গ্যালভানোমিটার তাকে আবারও ব্যবহার করার সুযোগ দেবে। এখানে আর মানের যে রোধ, এই আর এর মানটি হচ্ছে একটি পরিবর্তনশীল রোধ। এটিকে আমরা ধাপে ধাপে পরিবর্তন করব, এবং এটি হবে আমাদের এই পরীক্ষণের মূল পরিবর্তনশীল রাশি। আর শান্টের মান এবং R1 এর মান আমরা প্রথমেই সেট করে নেব যাতে সেটি ব্যালিস্টিক গ্যালভানোমিটার যেটি আমরা ব্যবহার করছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এটি একবার সেট করে ফেলার পরে এস এবং R1 এর মান কিন্তু আমরা আর পরিবর্তন করব না। আমরা যেটি পরিবর্তন করব সেটি হচ্ছে আর এর মান। তাহলে আমরা এই পুরো সার্কিটটি ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমরা যেটি করব, আমরা হচ্ছে K1, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে দুইটি চাবি কিন্তু দুই রকম। তোমরা জানো যে চাবি দুই রকম হয়। একটি আমি আগের দিনের ক্লাসে দেখিয়েছি, সেটি হচ্ছে স্থায়ী চাবি, যেখানে মাঝখানে একটি প্লাগের মতো একটি ব্যবস্থা রয়েছে, এটি স্থায়ীভাবে অন বা অফ করে রাখা যায়। আর এই ধরনের আরেক ধরনের চাবি রয়েছে যেটি হচ্ছে আমরা বলি টেপা চাবি বা পুশ কি বা প্রেস কি, যেটি হচ্ছে মুহূর্তের জন্য, যেটি তোমরা সাধারণত কলিং বেলে দেখে থাকো, যেটি কিন্তু সারাক্ষণ অন বা অফ হয়ে থাকে না। তুমি মুহূর্তের জন্য এটি যখনই প্রেস করবে, যখনই তুমি চাপ দেবে, ঠিক ওই মুহূর্তের জন্য সেটি সংযোগকে অন করে দেয় বা সংযুক্ত করে, এবং ছেড়ে দেওয়া মাত্র সেটি আবার বর্তনীকে বিচ্ছিন্ন করে। আমাদের হচ্ছে এখানে একটি মুহূর্তের জন্য একটি সংযোগ প্রয়োজন। তাহলে এটিকে আমরা যখনই সংযুক্ত করে দেব
সাথে সাথে এই যে আমাদের যে বর্তনী অর্থাৎ ব্যাটারি সংযুক্ত যে বর্তনী, সেই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হবে। বিদ্যুৎ প্রবাহিত হলেই আমাদের ব্যালিস্টিক গ্যালভানোমিটারে একটি বিক্ষেপ দেখা দিবে। আমরা অবশ্যই প্রথমেই ব্যালিস্টিক গ্যালভানোমিটারের যে স্কেল এবং বাতি ব্যবস্থা সেটিকে সেট করে দেখে নেব যে সেটি আমাদের যে সর্বোচ্চ স্কেলের যে সীমা, সেই সীমার মধ্যে মান দিচ্ছে কিনা। যদি এমন হয় যে সেটি স্কেলের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা স্কেলটি এগিয়ে এনে বা পিছিয়ে নিয়ে সীমানাটি ঠিক করে নেব, যাতে আমাদের সর্বোচ্চ যে বিস্তার, ওই যে প্রতিফলিত আলোক বিন্দু যে সর্বোচ্চ বিস্তার, যেটি অবশ্যই স্কেলের সীমার মধ্যে যেন থাকে, সেটি নিশ্চিত করে তারপরে আমাদের এই পাঠ গ্রহণ শুরু করব। এরপরে আমরা যেটি করব, আমরা আর এর মানটিকে পরিবর্তন করব, আবার K1 কে মুহূর্তের জন্য চাপ দেব, তারপরে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের বিক্ষেপটি দেব, এবং আমরা কোন দুটি পার্ট নেব সেটি একটু পরে বলছি। এরপরে আবার এই চাবিটি বন্ধ করলে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের কম্পন থেমে যাবে। তখন আমরা আবার আর এর মান পরিবর্তন করব, পরিবর্তিত আর নিয়ে আবার K1 কে মুহূর্তের জন্য অন করব, এবং ব্যালিস্টিক গ্যালভানোমিটারের আবার একটি বিক্ষেপ দেখা দেবে। সেটি আমরা বাতি এবং স্কেল ব্যবস্থা থেকে পার্টটি নেব, নেয়ার পরে আবার এই কে চাবি দ্বারা তার দোলন থামিয়ে দেব, এবং দোলন থামানোর পরে আবার আর এর মান পরিবর্তন করে পরিবর্তিত আর এর জন্য আবার এই কাজগুলোই বারবার, যতক্ষণ আমাদের পর্যাপ্ত পরিমাণ আর এর জন্য আমরা মান সংগ্রহ করতে না পারি, ততক্ষণ আমরা এই কাজটি চালিয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পার্টগুলো নেব, সেগুলো নেবার জন্য আমাদের প্রথমেই অবশ্যই একটি তালিকা বা একটি টেবিল থাকা দরকার। এখানে তোমরা দেখবে যে এই টেবিলটি হচ্ছে তোমাদের এই কাজের জন্য প্রয়োজনীয় জিনিস। প্রথমে এটি সব টেবিলেই থেকে থাকে যে প্রথমে থাকবে পর্যবেক্ষণ সংখ্যা। আমরা একটু আগেই বলেছি যে বর্তনীতে আমরা একটি রাশিরই মান বারবার পরিবর্তন করব, সেটি হচ্ছে আমাদের রোধের মান অর্থাৎ আর এর মান, যেটি আমাদের বর্তনীর এই যে এখানে ছিল। এই আর এর মানটি আমরা প্রতিবার পরিবর্তন করব এবং ভিন্ন ভিন্ন কিছু পার্ট নেব। এরপরের অংশটি হচ্ছে আমাদের প্রথম বিক্ষেপ অর্থাৎ θ1। এখানে আমরা লেখচিত্রে যেভাবে একটি সাইনোসয়েডাল গ্রাফ দেখে এসেছি, বাস্তবে কিন্তু আমরা এরকম সাইনোসয়েডাল গ্রাফ টের পাবো না, কারণ এখানে আমরা যেটি দেখব যে স্কেল বরাবর আলোক রশ্মিটি যে কোনো এক পাশে ছুটে যাচ্ছে, যত দূর পর্যন্ত ছুটে যাবে সর্বোচ্চ সেটিকে আমরা বলবো θ1। তারপরে সেটি এভাবে উল্টো দিকে গিয়ে আবার যখন ফিরে আসবে, যত দূর পর্যন্ত আসবে একই দিকে, সেটিকে আমরা বলবো θ3। আমরা θ1 এবং θ3 না নিয়ে θ2 এবং θ4ও নিতে পারতাম বিপরীত দিকে, কিন্তু তাদের যেহেতু আমরা দেখেছি যে তাদের মান যেহেতু ধীরে ধীরে হ্রাস পায়, সেটি আমরা যথেষ্ট সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারবো না। সে কারণে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে প্রথম দুটি মান গ্রহণ করা, অর্থাৎ θ1 এবং θ3 কে গ্রহণ করা। তাহলে θ1 এবং θ3 থেকে আমরা θ1 এবং θ3 এর একটি অনুপাত পাবো, এবং θ1 এবং θ3 এর অনুপাতকে আমরা যখন স্বাভাবিক লগারিদম নিয়ে তাকে 2 দ্বারা ভাগ করব, সেখান থেকে আমরা ল্যামডা এর মান পাবো। অর্থাৎ আমরা এখানে অনেকগুলো পর্যবেক্ষণ করব বিভিন্ন রোধের মানের জন্য। প্রতিটি রোধের জন্য আমাদের θ1 এবং θ3 এর আলাদা আলাদা মান পাবো, এবং সেক্ষেত্রে আমাদের θ1 এবং θ3 এর যে অনুপাত সেটিও বিভিন্ন রকম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি বলছিলাম যে এখানে বিভিন্ন আর এর মানের জন্য আমরা ভিন্ন ভিন্ন θ1 এবং θ3 এর মান পাবো। এভাবে আমরা অনেকগুলো মান নেব এবং সংশ্লিষ্ট যে ল্যামডার মান সেটি নির্ণয় করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ হিসাবে একটি পাঠের সম্ভাব্য মান কীরকম হতে পারে সেটি দেখাচ্ছি। এখানে মনে করো যে তুমি প্রথমে আর এর মান 100 ওহম নিয়ে শুরু করলে, এবং সেখানে তুমি প্রথম বিক্ষেপটি মনে করো, এখানে কিন্তু আমি কড়াকড়িভাবে বলছি না যে তোমার প্রথম বিক্ষেপটি এমনই পাবে, সেটি এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। তো তোমরা এটি ব্যবহারিক ক্ষেত্রে যা পাবে সেই মানটি লিখবে, এবং মনে করো যে তুমি তৃতীয় বিক্ষেপটির মান পেলে 3, অর্থাৎ এখানে θ1 এবং θ3 এর যে অনুপাত অর্থাৎ θ1/θ3 সেটির মান হবে 5, এবং তোমরা যখন এই সমীকরণ দ্বারা ল্যামডার মান নির্ণয় করবে দেখা যাবে সেটির মান তোমরা পাবে 0.8। এভাবে তোমরা 100-র পরে এবার 200, 300, 400 এভাবে বিভিন্ন রকমের রোধ নিতে পারো। ওই আর এর মানটি বদলানোর পরে প্রতিবার তোমরা θ1 এবং θ3 এর পার্ট নেবে, এবং এই হিসাবটি তোমরা কিন্তু সাথে সাথে এটি করতে হবে, এত তাড়াহুড়ো নেই। তোমরা প্রথমে যেটি করবে, তোমরা একটানা এই পার্টটি নিয়ে যাবে। পার্ট শেষ হওয়ার পরে, পার্ট নেওয়া তোমার যখন পর্যাপ্ত পরিমাণে পার্ট তুমি যখন নিয়ে ফেলেছো,
তখন তুমি হচ্ছে এবার ধীরে সুস্থে এই হিসাবটি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের যে মূল কাজ সেটি হচ্ছে লেখচিত্র অঙ্কন। লেখচিত্র অঙ্কন কিভাবে করতে হয় সেটি সম্পর্কে আমরা আমাদের আগের যে অনলাইন ক্লাস সেখানে আলোচনা করেছি। এখানে লেখচিত্র অঙ্কনের জন্য তোমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি গ্রাফ পেপার, এবং গ্রাফ পেপারের পরে আমাদের প্রথম কাজটি হবে সেখানে একটি এক্স এবং ওয়াই অক্ষ নির্দেশ করা। এক্স এবং ওয়াই অক্ষে আমরা এখানে যেটি বসাবো, আমাদের এক্স অক্ষে এখানে বসাবো হচ্ছে আমাদের আর এর মান, এবং ওয়াই অক্ষে আমরা হচ্ছে ল্যামডার মান। এখন এই মানগুলোর জন্য আমরা একটি সম্ভাব্য মানের তালিকায়, যে আমাদের আগের পাতায় আমরা যেই টেবিলটি দেখেছিলাম সেই টেবিলের আমরা দুইটি কলাম আপাতত এখানে দেখাচ্ছি সুবিধার্থে। মনে করো যে তুমি হচ্ছে আর এর মান যখন 100 ওহম ছিল তখন তুমি ল্যামডার মান পেয়েছো 0.8, আর এর মান যখন 120 ওহম তখন তুমি ল্যামডার মান পেয়েছো 0.75। এভাবে মনে করো যে তুমি এমন কিছু মান পেয়েছো। এখানে কিন্তু তোমাদের আবার বলে দিচ্ছি যে এখানকার এই মানগুলো কিন্তু পুরোপুরি কাল্পনিক। তোমাদের বোঝানোর জন্য আমি আপাতত যে কোনো একটি মান নিয়ে হিসাব করে দেখাচ্ছি। আসলে কত মান আসবে সেটি তোমরা ব্যবহারিক করলে তখনই বুঝতে পারবে। কারণ এবং এটি তোমাদের একজনের সাথে আরেকজনের কিন্তু মানটি মিলবে না, কারণ এমনও হতে পারে তোমাদের এক একজনকে আলাদা মানের রোধ দেওয়া হলো, আলাদা মানের গ্যালভানোমিটার দেওয়া হলো, যাদের ধর্ম এবং মানগুলো ভিন্ন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা যদি এবার দেখো যে এখানে আমরা তাহলে এই মানগুলো যদি বসিয়ে ফেলি, তার আগে আমাদের হচ্ছে স্কেলিং প্রয়োজন হবে। এখানে দেখো যে এখানে এই টেবিলে যেটি ছিল যে 100 থেকে 800 পর্যন্ত, সে কারণে আর এর অক্ষটিকে আমরা 800 পর্যন্ত দাগাঙ্কিত করেছি, এবং এখানে যেহেতু 0.8 থেকে এই পর্যন্ত, সে কারণে ওয়াই অক্ষটিকে আমরা 0.8 পর্যন্ত দাগাঙ্কিত করলাম। এটি হচ্ছে এখানে 0.8 পর্যন্ত করেছি বলেই তোমাদেরও যে 0.8 পর্যন্তই যাবে বা 800 পর্যন্তই যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। তুমি যে পর্যন্ত মান পাবে তুমি সেই পর্যন্ত তোমার স্কেলিংটি নিজের মতো করে নেবে। স্কেলিং কিভাবে করতে হয় সেটি আমরা এর আগের যে অনলাইন ক্লাস সেই অনলাইন ক্লাসে শিখে এসেছি। এবং এখানে তোমরা যদি খেয়াল করো যে এক্স অক্ষে প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, যে এইটুকু যেহেতু 100 প্রতি এই যে ক্ষুদ্রতম বর্গের এই যে এই লাল, অর্থাৎ এখানে 5টি বর্গ যেহেতু 100, তার প্রতিটির মান আসলে 20 করে। আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে এই যে এখান থেকে এই পর্যন্ত যেহেতু 0.2, অর্থাৎ এর 5 ভাগের 1 ভাগ হচ্ছে 0.04। ঠিক আছে? তাহলে এক্স এবং ওয়াই অক্ষে এই চিহ্নটি করে নেওয়া ভালো, সেক্ষেত্রে একটু পরে আমাদেরই হিসাব করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি এই মানগুলো এবার বসিয়ে ফেলি, হয়তো আমরা যে এখানে একটি মান পাবো, এখানে একটি বিন্দু পাবো, এখানে একটি বিন্দু পাবো, এখানে একটি বিন্দু পাবো, এখানে একটি, এবং এখানে যে মাঝখানে কিন্তু ডট ডট দিয়ে বোঝানো হয়েছে যে এর মাঝেও আরও অনেকগুলো মান রয়েছে। আমরা সবগুলো মান এখানে মাঝ বরাবর বসাবো। মনে করো যে আমরা এরকম একটি লেখচিত্র পেলাম। এখানে তোমরা লেখচিত্রটি একটু আঁকা বাঁকা হয়ে গিয়েছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটি হাতে আঁকলে খুব সুন্দরভাবে আঁকা যেত, কম্পিউটারে আঁকার কিছু জটিলতা আছে, সে কারণে এটি খুব স্মুথ হয়নি। তবে তোমরা অবশ্যই হাতে যখন আঁকবে এটি যতটুকু সুন্দর করে সম্ভব ততটুকু সুন্দর করে আঁকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখানে লেখচিত্রটি পেয়ে গেলাম। এবারে হচ্ছে আমাদের পরের ধাপ, অর্থাৎ এই লেখচিত্রটির ব্যবহার। আমরা কিন্তু আগের ক্লাসেও বলেছিলাম যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে, ব্যবহারিক ক্লাসে আমরা লেখচিত্রগুলো অঙ্কন করি, যে সেই লেখচিত্র থেকে আমরা কোনো একটি রাশির মান নির্ণয় করব সাধারণত সেই কারণে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো একটি ধর্ম নির্ণয় করি। এখানে যেরকম আমরা এই চেহারা দেখে বুঝতে পারছি যে ল্যামডা এবং আর এর যে সম্পর্ক, অর্থাৎ রোধের সাথে আমাদের লগ হ্রাসের যে সম্পর্ক, সেটি হচ্ছে ব্যস্তানুপাত, একটি বৃদ্ধি পেলে আরেকটি হ্রাস পাচ্ছে। এখন এখান থেকে আমরা যেটির মান নির্ণয় করব সেটি হচ্ছে লগ হ্রাস এবং সংকট অবদমন রোধের মান আমরা নির্ণয় করব। এখন এই যে আমরা আগের পৃষ্ঠায় যে লেখচিত্রটি করে এসেছি, এটি হচ্ছে সেই লেখচিত্র। এখন এখানে আমাদের লগ হ্রাসের এবং সংকট অবদমন রোধের জন্য আমরা প্রথমে হচ্ছে এই লেখচিত্রের সর্বাধিক বক্রতা কোথায় আছে সেটি নির্ণয় করব। যেখানে সর্বাধিক বক্রতা আমরা আজকের লেকচারের তাত্ত্বিক অংশে জেনে এসেছি যে এই যে দমিত কম্পন বা ড্যাম্পড অসিলেশন যেটি, সেটির হচ্ছে মোটামুটি 3টি অংশ আছে। একটি হচ্ছে কম দমিত অর্থাৎ আন্ডার ড্যাম্পড, আরেকটি হচ্ছে অতি দমিত অর্থাৎ ওভার ড্যাম্পড, আর এই দুটি মাঝখানে সীমানা হিসেবে আছে হচ্ছে সংকট অবদমন। অর্থাৎ সংকট অবদমনের আগ পর্যন্ত, সংকট অবদমনের চাইতে কম মান বিশিষ্ট
দমন যেখানে সেটি হচ্ছে আন্ডার ড্যাম্পড অসিলেশন, আর সংকট অবদমনের চেয়ে বেশি দমন বিশিষ্ট যে অংশ সেটিকে আমরা বলি ওভার ড্যাম্পড অসিলেশন। এই দুইজনের মাঝখানের বিন্দুটি হচ্ছে সংকট অবদমন। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এখানে এই যে এই দুই অংশে যদি আমরা যাই, দেখা যাবে এইদিকে একদিকে দমন বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে দমনের পরিমাণ হ্রাস পেয়েছে। অর্থাৎ এদিকে যেহেতু ল্যামডার পরিমাণ কম, এই ক্ষেত্রে আমাদের এটি হচ্ছে কম দমিত বা আন্ডার ড্যাম্পড অসিলেশন। আর এদিকে যেহেতু আমাদের ল্যামডার মান অনেক বেশি, অর্থাৎ এই অংশটি আসলে ওভার ড্যাম্পড বা অতি দমিত কম্পন নির্দেশ করে। এখন আমাদের সংকট অবদমন হচ্ছে এমন একটি বিন্দু যেখানে এই গ্রাফটি পরিবর্তিত হয়। তোমরা হচ্ছে বিভিন্ন রকম গ্রাফ দেখে এসছো, গ্রাফ কিভাবে পরিবর্তিত হয়, তার মাপটি কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখে এসছো। তোমরা বক্রতা সংক্রান্ত বিভিন্ন জ্ঞান তোমাদের ক্যালকুলাসের ক্লাসে জেনে এসছো। আমরা এখানে হচ্ছে এর সর্বোচ্চ বক্রতাটি নির্ণয় করতে চাই। যেই বিন্দুতে এর বক্রতা সর্বোচ্চ সেটি হচ্ছে একটি সংকট বিন্দু। এখন বক্রতা বিভিন্নভাবে নির্ণয় করা গিয়ে থাকে, সেটি গাণিতিকভাবে করা যায়, সেটি জ্যামিতিকভাবে করা যায়। আমরা এখানে যেই পদ্ধতিটি, যে সহজ পদ্ধতিটি ব্যবহার করব সেটি হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। আমরা এই অংশের, অর্থাৎ যেখানে অতি দমিত প্রান্ত এবং অনেক কম দমিত প্রান্ত, এখানে দেখবে যে তোমরা এই প্রান্তটি প্রায় সরলরৈখিক হয়ে গিয়েছে এবং এই প্রান্তটিও প্রায় সরলরৈখিক হয়ে গিয়েছে। আমরা এই দুই প্রান্তে, যেখানে প্রায় সরলরৈখিক হয়ে গিয়েছে, এই দুই প্রান্তে দুটি স্পর্শক আঁকবো। এই যে এখানে এটি কিন্তু অবশ্যই ছেদক না, এটি হচ্ছে স্পর্শক। অর্থাৎ আমরা স্কেল বসিয়ে দেখব যে কোন বরাবর এটি ঠিক গ্রাফের সাথে পুরোপুরি মিলে যায়, সেই বরাবর আমরা একটি সরলরেখা আঁকলাম। এটি হচ্ছে এই অংশে গ্রাফটির লেখচিত্রটি স্পর্শক। একইভাবে আমরা এই অংশেও লেখচিত্রটির আরেকটি স্পর্শক আঁকবো। স্পর্শক কি জিনিস সেটি তোমরা নবম দশম শ্রেণীর গণিতে বহুবার পড়ে এসছো, সেটি নতুন করে কিছু বলার নাই। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে স্পর্শকটি যেন আদতেই স্পর্শক হয়। তোমরা অনেক সময় স্পর্শক দিকে ভুল করে এই মাঝ বরাবর টেনে ফেলো, সেটি কিন্তু স্পর্শক হবে না, সেটি ছেদক হবে এবং তোমাদের পুরো হিসাবটি তখন ভুল হবে। তাহলে আমরা হচ্ছে এই প্রান্তে একটি স্পর্শক আঁকবো এবং এই প্রান্তে আরেকটি স্পর্শক আঁকবো। এই যে এখানে হচ্ছে এই স্পর্শক থেকে আমাদের আসলে, যদি আমরা এখানে তো একই স্কেল ব্যবহার করি, যদি একই স্কেল ব্যবহার করতাম সেক্ষেত্রে এর সরাসরি জ্যামিতিকভাবে এই এর যে সমদ্বিখণ্ডক রেখা সেটি হচ্ছে যেখানে ছেদ করতো সেটি হচ্ছে সর্বোচ্চ বিন্দু নির্দেশ করতো, কারণ এটি হচ্ছে এক প্রান্তের অংশ, এটি হচ্ছে আরেক প্রান্তের অংশ। এখন এখানে যেহেতু আমাদের স্কেলটি একরকম নয়, সেক্ষেত্রে সমদ্বিখণ্ডক রেখাটি আসলে আমরা সরাসরি নির্ণয় করতে পারি না। কিন্তু এই সমদ্বিখণ্ডক রেখার আরেকটি বৈশিষ্ট্য আছে, যদি এরকম একটি বিপরীত সম্পর্কযুক্ত অর্থাৎ ব্যস্তানুপাতিক লেখচিত্র হয়ে থাকে, এই সমদ্বিখণ্ডক রেখাটি সবসময় যদি সুষম একটি লেখচিত্র হয়, সেটি এই বিন্দু এবং এই বিন্দুর সংযোজক রেখা বরাবর অবস্থান করে। অর্থাৎ আমরা যদি স্কেলটি একই রকম নাও হয়, এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এক্স এবং ওয়াইয়ের স্কেলটি একরকম নয়, এটি একরকম, এটি আরেক রকম। যদি দুইটি স্কেল একরকম নাও হয়, সেক্ষেত্রেও আমরা যদি এই বিন্দুর থেকে, অর্থাৎ মূল বিন্দুর সাথে এই বিন্দুটি সংযোজন করি, সেটি আসলে যে কোনো স্কেলের জন্য এর এই কোণটির সমদ্বিখণ্ডক রেখা নির্দেশ করে। তাহলে এখানে আমরা এই পদ্ধতিটি ব্যবহার করব, অর্থাৎ আমরা এই মূল বিন্দুর সাথে এই বিন্দুটি সংযোগ করব। এই যে এটি হচ্ছে এই দুজনের ছেদ বিন্দু, এর সাথে যখন আমরা মূল বিন্দুকে সংযুক্ত করে বর্ধিত করব, দেখা যাবে মূল লেখচিত্রে সেটিকে এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখন মূল লেখচিত্রে এই বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক থেকেই আমরা, দেখো আমরা এদিকে বসিয়েছিলাম লগ হ্রাস, এদিকে বসিয়েছিলাম হচ্ছে রোধের মান। এই নির্দিষ্ট লগ হ্রাসের যে মান, সেটি হবে আমাদের এই সুনির্দিষ্ট ব্যালিস্টিক গ্যালভানোমিটারটির লগ হ্রাস। আর এখানে যে রোধটি পাবো, সেই রোধটি হবে আমাদের এই ব্যালিস্টিক গ্যালভানোমিটারের সংকট অবদমন রোধ। তোমরা এখানে দেখে এসছো যে লগ হ্রাস কিন্তু আমরা অনেকগুলো পেয়েছিলাম, কিন্তু এই ব্যালিস্টিক গ্যালভানোমিটারটিকে, অর্থাৎ যেই ব্যালিস্টিক গ্যালভানোমিটারটিকে আমরা ব্যবহার করেছি, সেই ব্যালিস্টিক গ্যালভানোমিটারের নিজস্ব লগ হ্রাসের মানটি কিন্তু নির্দিষ্ট, সেটি হচ্ছে সংকট অবদমন রোধে থাকা অবস্থায় তার যেই লগ হ্রাসটি, সেটি হচ্ছে ওই গ্যালভানোমিটারের ক্যারেক্টারিস্টিক লগ ডিক্রিমেন্ট। তাহলে এটি আমরা কিভাবে পাবো? আমরা হচ্ছে এখান থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে একটি লম্ব টানবো। এই যে এখান থেকে এর উপরে একটি লম্ব টানলাম, এখানে এই বিন্দুটির যে মান সেটিকে আমরা বলবো হচ্ছে
সংকট অবদমন রোধের মান। এরপরে আমরা এখান থেকে এই অক্ষের উপরে একটি লম্ব টানবো এবং এখানে এক্স অক্ষে আমরা যে মানটি পাবো সেটিকে আমরা বলবো লগ হ্রাসের মান। তাহলে আমরা যদি এবার মানটি হিসাব করি, আমরা লিখে ফেলবো যে লেখচিত্র থেকে আমরা কি পেলাম, আমরা সংকট অবদমন রোধের মান পেলাম 280, কারণ এই যে এই পর্যন্ত হচ্ছে 200 এবং আমরা বলেছিলাম যে এর প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20। এই যে তোমরা অনেকেই অনেক সময় অলসতা বশত এই অংশটি ব্যবহার করো না, পরে কোনো একটি বিন্দু যখন মান নির্ণয় করতে হয় তখন তোমাদের মাথা খারাপ হয়ে যায়। সে কারণে তোমাদের সবসময় পরামর্শ দিই যে তোমরা অবশ্যই স্কেলিং ফ্যাক্টরটি তোমাদের নিজের সুবিধার্থেই লিখে নেবে, তাহলে নিজেরও গ্রাফটি বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে অন্যকেও যখন গ্রাফটি দেখবেন তার জন্য মানগুলো বুঝতে সুবিধা হবে। এখন এক্স অক্ষে যেহেতু তুমি বলছো ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য 20, তার মানে এই যে এই পর্যন্ত এটি হচ্ছে 200, তারপরে 220, 240, 260, 280। এই যে এই রেখা বরাবর যে এক্স দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এর যে দূরত্ব সেটি হচ্ছে 280, অর্থাৎ এক্স অক্ষে এই বিন্দুটির স্থানাঙ্ক তার মান হচ্ছে 280 ওহম। অর্থাৎ আমরা সংকট অবদমন রোধটি পেলাম এবং সেটি অবশ্যই আমরা লিখে ফেলবো। এরপরে আমরা একইভাবে এখান থেকে ওয়াই এর মান কি পাচ্ছি, দেখো ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.04, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের 0.4, এরপরের এক ঘর গিয়েছে অর্থাৎ এটি হচ্ছে আরও 0.4, অর্থাৎ আমরা লগ হ্রাসের মান পেলাম 0.44। এখানে তোমরা জানো যে লগ হ্রাস একটি সংখ্যা, মাত্রাবিহীন সংখ্যা, এর কিন্তু আর কোনো মাত্রা বা একক নেই। তাহলে আমরা হচ্ছে লেখচিত্র থেকে এভাবে সংকট অবদমন রোধের মান এবং লগ হ্রাসের মান নির্ণয় করতে পারলাম। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটি হচ্ছে ফলাফল এবং আলোচনা। ফলাফল অংশে তোমরা হচ্ছে এই যে হিসাব থেকে যেটি পেলে সেটি লিখে ফেলবে যে প্রদত্ত ব্যালিস্টিক গ্যালভানোমিটারের লগ হ্রাস এত এবং সংকট অবদমন রোধ এত। আমি কিন্তু এখানে এই অংশটি ফাঁকা রেখেছি, এটি তোমরা যখন কোভিড শেষ হওয়ার পরে যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আসলেই এটি হাতে কলমে করবে তখন যে যেটি পাবে সে সেটিই লিখবে। বিভিন্ন রকমের গ্রাফ থেকে, বিভিন্ন রকমের লেখচিত্র থেকে বা ভিন্ন ভিন্ন মান থেকে এটি কিন্তু কখনোই একজনের সাথে আরেকজনের মানটি পুরোপুরি মিলবে না। কিংবা আমি যদি একাধিক ব্যালিস্টিক গ্যালভানোমিটার যদি তোমাদের দেওয়া হয়, সেক্ষেত্রে প্রতিটি ব্যালিস্টিক গ্যালভানোমিটারের এই লগ হ্রাসের মান কিংবা সংকট অবদমন রোধের মান কিন্তু আলাদা হতে পারে। এরপরে তোমরা যেটি করবে যে তোমরা হচ্ছে আলোচনা লিখবে এবং আলোচনায় তোমাদের বিভিন্ন পয়েন্ট উল্লেখ করবে যে কি কারণে মানটি হয়তো যথেষ্ট ভালো হয়নি কিংবা কি করলে আরো ভালো হতে পারতো। এই সংক্রান্ত কথা তোমাদের প্রথম লেকচারটিতে একবার বলেছি, তোমরা প্রথম লেকচারটি আবার দেখে নেবে যে আলোচনা কিভাবে লিখতে হবে, এবং এই অংশটি অবশ্যই নিজের ভাষায় লিখবে। এবং এখানে আরেকটি পরামর্শ তোমাদের জন্য, যে তোমরা অনেকেই আলোচনার সাথে সতর্কতাকে মিলিয়ে ফেলো। আলোচনা এবং সতর্কতা কিন্তু এক নয়। তোমাদের সতর্কতা থেকে, তোমাদের সাধারণত প্র্যাকটিক্যাল বইগুলোতে প্রচুর সতর্কতা সংক্রান্ত পয়েন্ট তোমাদের উল্লেখ করা থাকে। সতর্কতায় তোমাদের যা যা উল্লেখ করা থাকে সেখান থেকে তোমরা হয়তো আলোচনার বিষয়বস্তু খুঁজে পেতে পারো, কিন্তু অবশ্যই সতর্কতাটি কোনোভাবেই তোমাদের আলোচনা নয়। আলোচনা হচ্ছে তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করবে, যেখানে তুমি কি করতে চেয়েছিলে, কি পাওয়ার কথা ছিল, সেটি ঠিকভাবে তুমি পেয়েছো কি না, যদি ঠিকভাবে না পেয়ে থাকো কেন পাওনি, কিংবা আরও কীভাবে আরও ভালো পাওয়া যেত, বা তোমার কি কি সমস্যা এখানে ছিল, বা তোমার পদার্থ বিজ্ঞান ল্যাবের যেই পরিবেশ, সেই পরিবেশের কারণে এখানে কি ফলাফলের সমস্যা হয়েছে, এগুলো তুমি হচ্ছে নিজের ভাষায় আলোচনা করবে, এটির নামই হচ্ছে আলোচনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসটির আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ক্লাসে আমরা যা যা শিখলাম, আমরা হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের গঠন এবং ব্যবহার শিখলাম। আমরা শিখলাম হচ্ছে দমিত কম্পনের ধারণা, দমন গুণক এবং দমন ধ্রুবক কাকে বলে সেটি আমরা শিখলাম। এরপরে আমরা হচ্ছে লগ হ্রাস এবং সংকট অবদমন রোধ কী জিনিস সেটি শিখেছি, এবং সবশেষে আমরা হচ্ছে ব্যবহারিক পদ্ধতিতে একটি ব্যালিস্টিক গ্যালভানোমিটারের লগ হ্রাস এবং সংকট অবদমন রোধ কিভাবে নির্ণয় করব সেটি শিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ব্যবহারিক ক্লাস সংক্রান্ত অনলাইন লেকচারটি এখানেই সম্পন্ন, এখানেই সমাপ্ত। তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, পরামর্শ জানাচ্ছি যে এই ক্লাসটি দেখে ব্যবহারিক ক্লাসে আসলে তোমাদের কি কি করতে হবে সেটি এখান থেকে শিখে রাখার জন্য, সেটি এখান থেকে বুঝে রাখার জন্য। এবং তোমাদের এটিও মনে রাখতে হবে যে এই বুঝে রাখাটি কিন্তু যথেষ্ট নয়, তোমাদের অবশ্যই
পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে অর্থাৎ কোভিড পরবর্তী সময় আমরা যখন আসলেই হাতে কলমে এটি করতে পারবো, তখন তোমাদের প্রত্যেককে এটি করতে হবে। কি করতে হবে সেটিতে যেন তোমরা সেটির জ্ঞানে যেন তোমরা পিছিয়ে না থাকো, সে কারণেই তোমাদের এই আজকের এই অনলাইন ক্লাসের প্রচেষ্টা। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে, বাসায় সকলে একটু নিজের মতো পড়াশোনা করবে, এবং পরবর্তীতে যখন কোভিড শেষ হয়ে যাবে তখন আমরা এটি ব্যবহারিক ক্লাসে হাতে কলমে করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরিবারের সকলকেও সুস্থ রাখো।